সবুজ নৈসর্গিক প্রকৃতি, সুবিস্তীর্ণ নদীর সৌন্দর্য, সাথে ঐতিহাসিক নিদর্শনের স্পর্শ, তাও আবার একদিনের ভ্রমণে। আজ আমাদের গন্তব্য হাওড়া জেলার দেউলটি। এই রূপনারায়ণ নদীর তীরেই লেখক শরৎচন্দ্রের বার্মিজ ধাঁচের ছোঁয়ায় তৈরি দোতলা বাড়ি। এই ঘরটিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থাকতেন, মানে এটা ওনার শোয়ার ঘর। জীবনের শেষ 12টি বছর লেখক এখানেই কাটিয়েছিলেন। সেই সময় তিনি এখানে বসে, এই যে টেবিল চেয়ার, এখানে বসেই উনি লেখালেখি করতেন। ব্রিটিশ আমলের এই বাড়িতেই বসত বিপ্লবীদের আখড়া। এই হলো সেই গোপন দরজা যেখান থেকে বিপ্লবীরা পালিয়ে যেতেন। দেবদাস, বৈকুণ্ঠের রুই, মহেশ, দেনা পাওনা প্রভৃতি সাহিত্যের রচনা এবং প্রকাশনীর কাজ তিনি এই বাড়িতে থাকতেই করেছিলেন। রামের সুমেতি গল্পের সেই প্যারা গাছের চিহ্ন আজও রয়ে গেছে এই কুটির প্রাঙ্গণে। আজ আমরা ঘুরব রূপনারায়ণের তীরে সেই পুরনো স্মৃতি বিজড়িত লেখক শরৎচন্দ্রের বাড়ি। সবুজ প্রকৃতি, সুবিস্তীর্ণ নদী, পাহাড় এবং ঐতিহাসিক নিদর্শনের বৈচিত্র্যে ভরা এই পশ্চিমবঙ্গ। এখন আমি দাঁড়িয়ে রয়েছি দেউলটি স্টেশনে। তেমনই একটি ঐতিহ্যময় জায়গা এই দেউলটি। সপ্তাহান্তে অবসর যাপন করতে আপনারা এখানে ঘুরে যেতেই পারেন। এখানে রূপনারায়ণ নদের জলতরঙ্গ তো রয়েছে, তার সঙ্গে সামতাবের গ্রামে রয়েছে বিখ্যাত লেখক কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আবাসস্থল। আজকের আমাদের গন্তব্য সেখানেই, চলুন। স্টেশন থেকে বেরিয়ে বাজারের মধ্যে থেকে মিনিট 2 হাঁটলেই সামনেই পড়বে টোটো স্ট্যান্ড। এই যে ব্রিজের তলায় দাঁড়িয়ে রয়েছি, এটা চৌমাথার মোড়। এই ব্রিজটা ক্রস করলে সামনেই টোটো স্ট্যান্ড, ওখান থেকেই টোটো পেয়ে যাবেন শরৎচন্দ্রের বাড়ির উদ্দেশ্যে। এটা শরৎচন্দ্রের বাড়ি যাবে। কত ভাড়া? 20 টাকা। আচ্ছা। টোটো আমাদের ঠিক একদম এই জায়গাটায় নামালো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির গেটের সামনে। দেউলটির মূল আকর্ষণ হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এটি এখন পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে, কারণ প্রচুর মানুষ আসে এখানে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, জীবন কথা এবং তার ব্যবহৃত সমস্ত জিনিসপত্র এখানে খুব সুন্দরভাবে সযত্নে সংরক্ষিত আছে। চলুন ভেতরটা ঘুরে দেখি। লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে 12 বছর অবস্থান করেছিলেন। এখানে তার ব্যবহৃত বিভিন্ন কাঠের আসবাবপত্র রয়েছে বাড়ির মধ্যে। এছাড়াও তার বিভিন্ন রকমের লেখা এবং তার ব্যবহৃত ঘড়ি পর্যন্ত এখানে সযত্নে সংরক্ষিত আছে। ভেতরে গিয়ে দেখি, তবে হ্যাঁ, ভেতরে ঢোকার আগে জুতো খুলে কিন্তু ঢুকতে হবে। পাঁচিলটা দেখছেন, ওটা ছিল না, রূপনারায়ণ নদী খেলতে বইতো। এটি হলো লেখকের লেখার ঘর। মানে সেই সময় তিনি এখানে বসে, এই যে টেবিল চেয়ার, এখানে বসেই উনি লেখালেখি করতেন। আর এই জানলার বাইরে থেকে সেই সময় কিন্তু রূপনারায়ণ নদী বয়ে যেত। এখন রূপটা পুরোটাই বদলে গেছে। আর ওই যে চেয়ারের ঠিক পাশেই একটা লাঠি রাখা রয়েছে, তিনি ওটা ব্যবহার করেছিলেন, সেই লাঠি, এবং তার জুতোও রাখা রয়েছে ব্যবহৃত। তার সমস্ত স্মৃতিগুলো এখানে যত্ন করে রাখা আছে। লেখার ঘরের ঠিক বাঁ দিকেই রয়েছে বৈঠকখানা। এখানে কিন্তু লেখক বিপ্লবীদের সঙ্গেও একসাথে বসে মিটিং করতেন। আর এই ঘরের ভেতরে তার অসংখ্য ব্যবহৃত নিদর্শন রয়েছে। আসুন। এই
ঘরের ভেতরে প্রথমেই দেখা যাচ্ছে তার ব্যবহৃত খাট, তার সোফা, এমনকি বেলজিয়াম কাচের আয়নাও রয়েছে। আর এখানে একটা সেলফের মধ্যে অনেকগুলো ছবি রাখা রয়েছে, ফটো ফ্রেম, যার মধ্যে তার নাতি এবং নাতবউয়ের ছবি দেখতে পাচ্ছি। আর এই পাশে একটা ইন্টারেস্টিং বিষয় হলো একটা ঘড়ি আছে, যেটা হলো দম দেওয়া ঘড়ি। সেটাকে একদিন দম দিলে 7 দিন চলে। এখনও ঘড়িটা চলছে সুন্দরভাবে। তার ঠিক পরেই রয়েছে লেখকের চিকিৎসার ঘর। গরিব দুঃখীদের জন্য তিনি হোমিওপ্যাথিক চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। এই ঘরটাতে জানলা থেকেই দেখতে হবে, কারণ দরজা কিন্তু খোলা নিষেধ। চিকিৎসার ঘরের ঠিক পরেই রয়েছে ঠাকুর ঘর। আর এই ঠাকুর ঘরে দেখতে পাচ্ছি একটা রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। জানতে পারলাম এই মূর্তিটি লেখক শরৎচন্দ্রকে দিয়েছিলেন চিত্তরঞ্জন দাস। লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিন্তু একটি শখ ছিল, যত বড় মানুষ তত বড় শখ আর কি। এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন, এই খাঁচাটাতে কিন্তু তিনি এককালে ময়ূর পুষতেন। ভাবা যায়, মানে আজকালকার দিনে তো জাস্ট অসম্ভব। এখান থেকে কিন্তু আমরা যাব ওপরে। ওপরে রয়েছে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শোয়ার ঘর। চলুন। 1923 সালে গোপাল দাস নামে একজন স্থানীয় শ্রমিক দ্বারা তৈরি করা হয় এই বাড়িটি। বাড়িটিতে দোতলা বাড়ি, যেহেতু দুটো করিডর রয়েছে, নিচে এবং ওপরে। প্রশস্ত করিডর, তবে রুমগুলো তুলনায় একটু ছোট মনে হলো। এই বাড়িটি 2007 সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন থেকে স্বীকৃতি দেওয়া হয় ঐতিহ্যময় স্থান হিসেবে, পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি হয়। তবে এটি 2009 সাল নাগাদ মেরামত এবং সংস্কার করা হয়। এই ঘরটিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থাকতেন, মানে এটা ওনার শোয়ার ঘর। ঘরের মধ্যে আমি দেখতে পাচ্ছি বিছানা রয়েছে, ঘড়ি আছে, শেলফ রয়েছে, ব্যবহৃত অনেক জিনিসপত্র আছে। এখানেই তিনি সস্ত্রীক থাকতেন। লেখকের শোয়ার ঘরের ঠিক পাশেই রয়েছে লেখকের স্ত্রীর ঘর। এই ঘরটিতে লেখক মারা যাওয়ার পর লেখকের স্ত্রী তার বাকি জীবনের শেষ 23টা বছর এখানেই কাটিয়েছিলেন। এখানে কড়িবর্গা, টালির চাল, লাল সাদা ডিজাইনের মেঝে, পুরনো কাঠের রেলিং এখনও কিন্তু সেই পুরনো দিনের ইতিহাসকে বহন করে নিয়ে যাচ্ছে। মানে ভাবতেই কেমন অবাক লাগছে আমার, যে এই সব জায়গায় বিভিন্ন বড় বড় মনীষীদের আসা যাওয়া ছিল এককালে। এটা কিন্তু একটা অভূতপূর্ব অভিজ্ঞতা। এই বাড়িতে বসেই লেখক রচনা করেছিলেন দেবদাস, দেনা পাওনা, বৈকুণ্ঠের উইল, রামের সুমতি, মহেশের মতো বড় বড় সব কালজয়ী সাহিত্য। এই সিঁড়ি দিয়ে নেমে ডান দিকে একটা দরজা আছে। এই দরজাটা কিন্তু একটা ঐতিহাসিক জায়গা এই বাড়িতে। চলুন দেখাই। এই হলো সেই গোপন দরজা যেখান থেকে বিপ্লবীরা পালিয়ে যেতেন। অর্থাৎ বৈঠকখানায় এসে যখন বিপ্লবীরা মিটিং করতেন এবং ব্রিটিশ পুলিশরা এখানে হানা দিতেন, তখন এই গোপন দরজা থেকেই বিপ্লবীরা পালাতেন। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই কালো কাঠ দিয়ে তৈরি টিনের চাল দেওয়া, এই ঘরটা সেই সময় ধানের গোলা হিসেবে ব্যবহার করা হতো, এখনো রয়েছে। এই ধানের গোলার ঠিক পেছনেই টালির চালের যে ঘরটা দেখতে পাচ্ছেন, সেই সময় এই ঘরটিকে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঠাকুর ঘর হিসেবে ব্যবহার করতেন।
এই যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছেন তার ঠিক গোড়ার দিকে আর একটা পুরনো পেয়ারা গাছের অংশ রয়েছে। সেই গাছটা কিন্তু লেখকের আমলের পেয়ারা গাছ। তার লেখা রামের সুমতি গল্পে সেই গাছেরই উল্লেখ আছে। এই গাছটা এত বড় হয়ে গেছিল, তার ডালপালা ঝুলে গেছিল, সেই কারণে এই জিনিসটা তৈরি করে গাছটাকে সাপোর্ট দেওয়া হতো। দেউলটি মূলত একদিনের ট্রিপের জন্য একেবারে ঠিকঠাক, তবে এখানকার গ্রাম বাংলার প্রকৃতি উপভোগ করতে বা রূপনারায়ণ নদের তীরে কিছুটা সময় কাটানোর জন্য প্রচুর মানুষ আসে, চান তারা যে একটা রাত কাটাবেন। সেক্ষেত্রে কিন্তু এখানে হোমস্টে রয়েছে, নিরালা রিসর্ট। এছাড়াও আপনারা এই শরৎচন্দ্র কুঠির আশপাশেই হোমস্টে পেয়ে যাবেন। সেই হোমস্টের বুকিং বা কন্ট্যাক্ট নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে তার বাড়ির প্রাঙ্গণেরই এক অংশে সমাধিস্থ করা হয়। এই যে দেখতে পাচ্ছেন, এই সমাধিটাই হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধি। আর তার ঠিক পাশেই রয়েছে তার ভাই স্বামী বেদানন্দ সমাধি। আর এই যে সামনে সমাধিটা দেখতে পাচ্ছেন, এটি হলো লেখকের দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণ্ময়ী দেবী সমাধি। লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির ঠিক অপোজিটে একটি পুকুর আছে। এই যে এটি হলো সেই পুকুরটি। এই পুকুরটি লেখক ব্যবহার করতেন, বর্তমানে স্থানীয় লোকেরা ব্যবহার করেন তাদের নিজস্ব কাজে। তবে এখানে একটা অবিশ্বাস্য ঘটনা ছিল। এখানে দুটি মাছ ছিল যারা লেখকের কথা শুনত, অর্থাৎ লেখক যখন খাবার দেওয়ার জন্য ডাকতেন তখন তারা চলে আসতো লেখকের কাছে। তাদের নাকে নথ পরানো ছিল সোনার। একজনের নাম কার্তিক, আরেকজনের নাম গণেশ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বাড়িটি সকালবেলা খোলা হয় 10টার সময় আর বন্ধ করা হয় দুপুর 12টা নাগাদ। আবার দুপুর 1টার সময় খুলে এই 2:30টা নাগাদ বন্ধ করে দেওয়া হয়। এরপর আবার বিকেলে 4টে খোলা হয় এবং সন্ধেবেলা 6টা নাগাদ বন্ধ করা হয়। শীতকালের সময় যেহেতু বেলা ছোট তাই একটু এগিয়ে নেওয়া হয় সময়টা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির পিছনের রাস্তা দিয়ে এগোলেই পড়বে রূপনারায়ণ নদী। তো আমরা এখন নদীর দিকেই যাব। তবে শুনলাম আজকে মরা কোটাল, জল অনেকটাই এগিয়ে এসছে, তাও দেখি কি অবস্থা। গ্রাম্য রাস্তা ধরে আমরা হাঁটছি এখন নদীর দিকে। এত অপূর্ব লাগছে এই জায়গাটা। রাস্তার দুধারে প্রচুর গাছ, বাঁশ বন রয়েছে, ছোট ছোট সরু রাস্তা বেরিয়ে গেছে তার মধ্যে থেকে। আর এই পাশে সবুজের মধ্যে একটু ছোট্ট একটা জলাশয় তৈরি হয়েছে। রূপনারায়ণ নদীরই জল এখানে ঢুকে গেছে। অপূর্ব লাগছে চারিদিকের পরিবেশ। শহরের কোলাহল থেকে দূরে প্রাণ ভরে শ্বাস নেওয়ার জন্য এটা একেবারে উপযুক্ত জায়গা। এই হলো রূপনারায়ণ নদী। বর্ষাকালে এই নদীর রূপ কিন্তু ভয়ঙ্কর হয়ে যায়, তবে শীতকালে এই নদীর রূপ একেবারেই শান্ত এবং স্রোতস্বিনী। আমরা যখন সকালের দিকে এখানে এসেছিলাম তো দেখলাম মরা কোটালের জন্য চারিদিকে জল পুরো উপচে উঠে গেছে, মানে এই সব জায়গায় পুরো জল উঠেছিল। তবে এখন ওই দুপুর 2:30-3টে বাজে, এখন জল নেমে গেছে, আস্তে আস্তে শুকোচ্ছে চারিদিকটা। বিকেলের দিক করে সব স্টলগুলো এখানে বসে যাবে। এখন স্টলগুলো ওই পাশে আছে। রূপনারায়ণ নদীর তীরে আপনারা চড়ুই ভাতির আসর বসাতেই পারেন, কারণ এখানে রয়েছে নদীর মাতাল হাওয়া আর সবুজ প্রকৃতি। এটা কিন্তু বনভোজনে একটা আলাদা মাত্রা সংযোজন করবে। তবে সেটা শীতকালের জন্য একেবারে উপযুক্ত প্ল্যান হবে। আর এমনি সময় আপনারা আসলে এখানে প্রকৃতি এনজয় করতেই পারেন। এই দেউলটিতে আপনারা কিভাবে আসবেন সেটা একটু বলি। দেউলটি কলকাতা থেকে প্রায় 50 থেকে 55 কিলোমিটার দূরে।
হাওড়া থেকে আপনারা পাঁশকুড়া লোকাল ধরে ট্রেনে করে যদি আপনারা আসতে চান তাহলে আপনারা চলে আসতে পারেন দেউলটি স্টেশনে। আর তারপর সেখান থেকে টোটো ধরে আমরা যেভাবে আসলাম সেভাবে তো আসতেই পারেন। আর যদি বাসে আসতে চান সেক্ষেত্রে আপনারা হাওড়া বা ধর্মতলা থেকে বাস পেয়ে যাবেন। আর যদি পার্সোনাল কার নিয়ে আসতে চান সেক্ষেত্রে দ্বিতীয় হুগলি সেতু পার করবেন, তারপর কোনা এক্সপ্রেস হয়ে আপনাদের চলে আসতে হবে শ্যামপুর রোড, তারপর সেখান থেকে আপনারা সহজেই চলে আসতে পারবেন দেউলটি। গ্রাম বাংলার অপরূপ দৃশ্য এবং কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির কোনায় কোনায় লেগে থাকা ইতিহাস আপনার সারা জীবনের জন্য মনে গেঁথে যাবে। অবশ্যই জায়গাটা ঘুরে যান, আমার তো অপূর্ব লাগলো। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।